আমাদের সকলের মনে হয়েছিল ভোটের পরে নতুন সরকার হয়তোবা আওয়ামী লীগকে সীমিত পরিসরে হলেও বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিবে, কিন্তু প্রথম সংসদের প্রথম অধিবেশনে একটি অর্ডিন্যান্সকে র্যাটিফাই করা হয়েছে, যে অর্ডিন্যান্সের আন্ডারে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যদি ওই অর্ডিন্যান্সটি সরকার র্যাটিফাই না করতো তাহলে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো বাই ডক্ট্রিন অফ ইক্লিপস অটোমেটিক্যালি ল্যাপস হয়ে আওয়ামী লীগ রিভাইভ করতো। সেইটা সরকার করেছে, বুঝে শুনে করেছে কিনা আমি জানি না, কারণ আপনি যদি একটা মোটামুটি বৃহত্তম দলকে, যেটা রিলেভেন্ট, যার ভোট ব্যাংক আছে, সমর্থক আছে, তাকে সম্পূর্ণ বাইপাস করে বাদ দিয়ে সাইড লাইনে রেখে একটা দেশ চালাতে চান, এটা দীর্ঘমেয়াদী দেশের টেকসই তন্ত্রে একটা আঘাত হানবে। এবং ডেফিনেটলি যেটা আমাদের উনিও বললেন যে জামাত, বিএনপি, এনসিপি এই তিনটা একটাই দল। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না, এরা নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব দেখাবে, যাতে জাতীয় পার্টিকে যেমন গৃহপালিত বলা হতো 14, 15, 16 সালে, সেটা জামাতকে বলা না হয়। তো তাতে তো আসলে মূল ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হবে না। ক্যারেক্টারিস্টিক হয় যে এই তিনটা দল একই দল, তিন দল মিলে আওয়ামী লীগকে কমব্যাট করার চিন্তা ভাবনা করছে। তার মানে আওয়ামী লীগের গুরুত্ব এখন এই পর্যায়ে আছে, তিনটা দল এক হতে হয়। তখন যেটা হবে, যদি আওয়ামী লীগ কিছুটা দৃশ্যমান হয়, আস্তে আস্তে তার দৃশ্যমানতা বাড়াবে, তাদের উপর নির্যাতনও হবে, তখন এই তিনটি দল একসাথে রাস্তায় নামবে এক পর্যায়ে। তো জনগণও দেখবে যে এই তিনটি দল আসলে একটি দল, তাহলে সংসদে সেখানে কোনো বিরোধী দল থাকবে না। বিরোধী দলবিহীন সংসদ শেখ হাসিনার আমলে, যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ বলা হয়, শেখ হাসিনা অনেকদিন চালিয়েছিল বিএনপিকে ছাড়া, 14 থেকে 18, আবার 18 থেকে তাদের কিন্তু 7 জন এমপি ছিল বিএনপির, আবার 24 সালে 6 মাস একটা সময় চালিয়েছে। তখন অর্থনীতি ভালো ছিল, আর তখন একটা গভর্নমেন্ট 8 থেকে 13 একটা টেনুর পার করেছে, অল ইনক্লুসিভ ভোটের একটা গভর্নমেন্ট 8-এ আসছিল, অর্থনীতি ভালো ছিল, বড় বড় মেগা প্রজেক্ট ছিল। বর্তমান সরকারের কি থাকবে আসলে? আজ থেকে 1 বা 2 বছর পরে বাংলাদেশের অর্থনীতি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। সরকার হয়তো বা স্ট্রং হ্যান্ডে যাবে, কিন্তু তারপরও ব্যুরোক্রেসি, পুলিশ শেখ হাসিনার মতো নিতে পারবে, করতে পারবে। এটা সেখানে আমরা এখন এই বাস্তবতা কেন বলছি, 2024 সালের পরবর্তী যে বাস্তবতা দেখি, এত তাড়াতাড়ি আসলে আমরা একটি সরকারের কাছে কেন চাচ্ছি যে সবকিছু পরিবর্তন করে যাবে, যেটি আগের প্রশাসন বা আগের সরকারগুলো সব ভেঙে দিয়ে গেছে? না, আমরা চাচ্ছি না, কিন্তু আমি বাস্তবতা যেটা বলতে চাচ্ছি যে সরকার 2 বছর পরে বা 1 বছর পরে দুর্বলই হবে বা দুর্বলই থাকবে। তার দুর্বল একটি সরকার এই পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসগুলো হ্যান্ডেল করতে পারবে। আমি খুশি হব যদি পারে, আমি খুশি হব যদি সরকার শক্তিশালী হয়, কিন্তু সেটার আপাত দৃষ্টিতে আমি সম্ভাবনা দেখি না। এবং সেটার ক্ষেত্রে যেটা ঘটবে, ইভেনচুয়ালি আলটিমেটলি দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। দেখেন গ্যাসের সমস্যা এই মুহূর্তে চলছে, সরকার কিন্তু সামাল দিতে পারবে না, পারছে না। তেলের দাম বাড়বে, বৈশ্বিকভাবে সমস্যা, হ্যাঁ, কিন্তু জনগণ যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বৈশ্বিক সমস্যাটাকে বৈশ্বিকভাবে দেখে না। তাদের সামনে থাকে সরকার, তাদের সামনে থাকে এস্টাবলিশমেন্ট। এদেশের সরকার সবসময়ই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকার বিরোধী। তাহলে এই যে সরকার পক্ষে জামাত, বিএনপি, এনসিপি একটা পক্ষ, আর বিশাল একটা অসন্তুষ্ট গোষ্ঠী তৈরি হবে যারা এই গ্যাস, তেল, চাকরিহীনতা সব কিছু নিয়ে অসন্তুষ্ট থাকবে। সেইটার সমাধান কিভাবে হবে, তারা কোন রাজনৈতিক গতিপথ দেবে, শেষ করে দিচ্ছি। সেই জন্য সরকার কেম আপ উইথ দ্য অ্যাভাটারের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিতে পারলে সরকার ভাবছে এই যে অসন্তুষ্ট হবে জনগণ, তাদেরকে চাকরি দিতে পারবো না, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা কন্ট্রোলে রাখবো। পৃথিবীতে কোথাও এই মডেল লং টাইম সরকারকে পপুলার করতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সাংবিধানিকভাবে প্রিভিলেজড বা ইমিউনিটি ভোগ করেন। আমরা জানি 51 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সেটি পান, এবং তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করা যায় না। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বা তার আগে, রাষ্ট্রপতি থাকার আগে যদি তার অপরাধের তদন্তগুলো চাওয়া হয় বা ফৌজদারি কোনো অপরাধের মামলা করা যায় কিনা? উনি সঠিক ব্যাখ্যা দিয়েছেন। উনি লয়ের ছাত্র, এবং যখন ল সংবিধান নিয়ে উনি কথা বলেন আমি দেখেছি উনি এখন পর্যন্ত আমি পাইনি উনি কোনো ভুল বলেছেন। ওনার রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো ঘটনা নিয়ে এখন মামলা করা যেতে পারে, আইনে বাধা নেই, কিন্তু বাংলাদেশে কোনো নজির নাই যে কোনো রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির পদ হারানোর পরে বা টেনুর শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে আগের ঘটনা নিয়ে মামলা হয়েছে, এমন একটা নজিরও নাই। আরেকটা নজির হতে পারে এখন থেকে অনওয়ার্ডস তার কোনো কাজের কথার জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। বি চৌধুরী 2000 সালের দিকে, 2003-4 সালের দিকে তো উনি পদত্যাগ করলেন,
তারপরে তার বাসায় অ্যাটাক হলো, তিনি আর তার ছেলে রেল লাইনের মধ্যে বসেছিলেন, মনে আছে ছোটবেলা না, সে স্টুডেন্ট আমি, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা মনে হয়নি আমার কাছে। এটা উচিত না মামলা হওয়া। বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কেন মামলা করবে? লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে একটা ভোট হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ফার্মলি চেয়েছে বাংলাদেশে ভোট হোক, অনেক অগণতান্ত্রিক সরকার বা বিনা ভোটের সরকার যেন দীর্ঘদিন না থাকে, দেশের যেন কনস্টিটিউশনাল একটা কন্টিনিউশন থাকে, সেটাতে কন্ট্রিবিউট করেছে এনারা। উনি যদি 5 তারিখের পরে চলে যেত, পালিয়ে যেত, তাহলে 8 তারিখে ডক্টর ইউনূসকে শপথ নিত কে? ডক্টর ইউনূসকে শপথ নেওয়ার পরে নতুন সরকারকে শপথ নিল কে? শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, তার টেনুরটা শেষ করতে দেওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা বিএনপির পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তাকে যদি মামলা দেয়, তাহলে আমি বলবো যে লোকটা ট্রানজিশনে হেল্প করলো, ডেমোক্রেটিক রেস্টোরেশনে যতটুকু তার ক্ষমতা কিছুই নাই, হেল্প করেছে, তাকে আপনি কেন সরিয়ে দেবেন? তিনি তো এই বিএনপির ট্রানজিশনে এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করেনি। এবং তিনি তো অসুস্থতার কারণ দেখিয়েছেন। কারণ অসুস্থতা হলো, আমরা বাংলাদেশের কোনো মানুষ মনে করে না তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এবং এরকম পর্যায়ে এটা পলিটিক্যাল না। আরেকটা হচ্ছে, বাংলাদেশের 2জন রাষ্ট্রপতি তো মারা গেছেন, জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়েছিল। খন্দকার মোশতাক তো 3 তারিখে চলে গেল, 3 তারিখে তো উনি চলে গেলেন বঙ্গভবন থেকে হাঁটতে হাঁটতে খালি পায়ে, এবং তখন ওই জেনারেল ওসমানী আর খন্দকার মোশতাক তারা হ্যান্ডশেক করে বললেন, ওল্ড ম্যান উই প্লেড এ ব্যাড গেম, বিখ্যাত ডায়লগ। তো খন্দকার মোশতাকের বিরুদ্ধেও তো ওর পরে অনেক দিন পর্যন্ত আমার জানা মতে কোনো মামলা হয়নি। হয়তো বা আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু হত্যার মামলা হতো, তার আগেই উনি মারা যান। রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা উচিত না। এই চেয়ারটাকে বাংলাদেশের সমস্ত আর্মি সেলুট করে, এই চেয়ারটাকে বাংলাদেশের সর্বাধিনায়ক বলা হয়, এবং পলিটিক্যালি অনেক কিছুর ঊর্ধ্বে ভাবা হয়, যদিও সেটা কার্যত হয় না। তো আমাদের এই যে ক্যালাস বিলো বা ক্যালাস যে ছেলেপেলেগুলো আছে, এনারা সব কিছুকে গালি দেওয়াটাকে রাজনীতি মনে করে, সব পদ, সব ব্যক্তি। ফলে যেটা হচ্ছে, জাতিসত্তা, রাষ্ট্রসত্তা একটু একটু করে চিট ধরছে। একটা সিম্বল থাকবে তো, সিম্বল অফ ইউনিটি, রাষ্ট্রপতি পদটা হচ্ছে সিম্বল অফ ইউনিটি। কেন তার কাছে শপথ নেবে সবাই? তিনি তো ইলেক্টেড না, তার কাছে শপথ নেয়, কারণ কি? ওই যে ইউনিটি। তো এই জিনিসটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব করেছেন, ডিসরাপ্ট করেনি। আমি গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি 5 তারিখ থেকে অনওয়ার্ডস। উনি বিপ্লব আন্দোলনকে অ্যাডজাস্ট করেছেন। ওনার একটা বিষয়ে আমি পলিটিক্যালি বলবো হয়তো বা ইনকারেক্ট, যখন ওনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হলো পার্লামেন্টে, ওনার তার আগেই রিজাইন করা উচিত ছিল। অথবা রিসেন্টলি পার্লামেন্টের বাইরে একটা বক্তব্যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন। আমার কাছে মনে হয়েছে এইটা করার পরেই বিএনপির মনে হয়েছে এখন ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। ওনার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ওনার কাছে শপথ নেওয়া হয়েছে, ইলেকশন হয়েছে, হিজ পারপাস সার্ভড, এখন ওনাকে সরিয়ে ফেলা হয়েছে। তো আমি শেষ কথা বলবো যে ওনাকে অসম্মান করাটা রাজনৈতিকভাবে কখনোই সমীচীন হবে না। বিএনপি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো, আমার নাম মোশাররফ হোসেন। জি বলুন। আমি গেছিলাম পাটোয়ারি সাহেবের কাছে, এরা দলীয়ভাবে কোনো সংযোগ মিটিং করে না কোনো জেলায় বা আচ্ছা, বুঝতে পেরেছি। একটু প্রশ্নটির উত্তর চাবো আপনার কাছে। আমরা করেছি, হয়তো বা কম হচ্ছে আস্তে আস্তে। আমরা বিগত নির্বাচনে অংশগ্রহণ করার পরে ন্যাচারালি আমাদের ইলেকশনের রেজাল্টটা আমাদেরকে শকড করেছে, কিন্তু আমরা ডিমোরালাইজ না, আমরা আস্তে আস্তে গুছাচ্ছি। এবং আমরা স্থানীয় সরকার নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করবেন? দেখুন, যেহেতু ওখানে মার্কা থাকবে না এখন পর্যন্ত, সেই হিসাবে আমি মনে করি এটা দলীয়ভাবে খুব প্রভাবিত করার কিছু নাই। এখনো পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্ত, আমাদের কোনো কর্মী নেতা যদি অংশগ্রহণ করে আমরা বাধা দেব না। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে। জি বলুন। বলুন। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে করছিলাম। জি আমজাদ বলুন, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শামীম পাটোয়ারির কাছে আমার প্রশ্ন, ওনার টক শো আমি দেখি। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আর সেই আওয়ামী লীগের এক্সেস দিচ্ছে না, আর আওয়ামী লীগের যদি এক্সেস না দেয় তাহলে জামাত তো আরো লাভ হবে, আর আওয়ামী লীগের এক্সেস দেওয়া মানে জামাত মনে করেন লাফানি বন্ধ হয়ে যাবে। এটাই আমার শামীম স্যারের কাছে প্রশ্ন। জি জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসি প্রশ্নের উত্তরটা। দেখুন, শেখ হাসিনা যখন দুর্দান্ত প্রতাপে দেশ চালাচ্ছিল 3টা বিতর্কিত ইলেকশনের মাধ্যমে, আমি অস্বীকার করবো না, কিন্তু উনি চালাতে পেরেছিলেন কিন্তু শক্ত হাতে আনটিল 24-এর আন্দোলন আগ পর্যন্ত। আমরা তখন বলতাম
শেখ হাসিনার ভয়ে বাঘ শেয়াল একসাথে পানি খায়, বাঘে হরিণে একসাথে পানি খায়। এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারেন একটা ঘোষণা দিয়েছেন, যেটা অনেক অঙ্ক আছে। সেই ঘোষণার সাথে সাথেই কিন্তু চুপ্পু সাহেবের যাওয়ার প্রস্থানের হয়ে গেল, অর্থাৎ চুপ্পু সাহেবকে ডাকতে সরকার সাহস পাচ্ছে না। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন, খাওয়ালেন, ডিম টিম দিয়ে ভাত টাত খাওয়ালেন। অর্থাৎ শেখ হাসিনা আসার ঘোষণাতেই বিএনপি, জামাত, এনসিপি সমস্ত দল এক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তো প্রবলেমটা যেটা হচ্ছে, জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছিল বিগত ভোটে, কিন্তু জামাত মনে করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই থিওরিটা কিন্তু জামাত স্ট্যাবলিশ করেছে তাদের নেতাকর্মীর মধ্যে। এবং জামাত মনে করছে যদি বিএনপি ব্যর্থ হয়, যদি জাতীয় আওয়ামী লীগ মাঠে না থাকে, হয়তো বা নেক্সট গভর্নমেন্টটা জামাতের হবে। সেই হিসাবে জামাত একদম ফুললি বিএনপির সাথে মিশে যাওয়ার ক্ষেত্রে একটা হেজিটেন্ট হচ্ছে। পাশাপাশি বিরোধী দলের যে একটা ভ্যাকুয়াম আছে, জাতীয় পার্টি সংসদে নাই, আওয়ামী লীগ সংসদে নাই, এই ভ্যাকুয়ামে জামাত এবং এনসিপি ভাবছে চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যাবে, চিল্লাচিল্লি করলে বিরোধী দল হওয়া যাবে। সেই কারণে তারা অনেক সমালোচনা করছে। বাট আমি মনে করি আওয়ামী লীগকে যখন আপনি রিভাইভ করবেন, জামাত, এনসিপি, বিএনপির পতাকা তলে আসতে বাধ্য, টোটালি। শেষ করে দিই, আর যদি জামাত আওয়ামী লীগকে রিভাইভ করা না হয়, তাহলে কোনো একটা পর্যায়ে গ্র্যাজুয়ালি বিএনপি জামাতের পকেটে চলে যেতে বাধ্য হবে, বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাবে, বিএনপি মার্জ হয়ে যাবে, জামাত বিএনপিকে খেয়ে ফেলবে। কারণ জামাত একটা হার্ডলাইন দল, ওই পাশে পর্দার পারে বা নিষিদ্ধ হয়েও আওয়ামী লীগ একটা হার্ডলাইন দল। সেই তুলনায় বিএনপি সফট দল, অ্যাকোমোডেটিভ দল, ইনক্লুসিভ দল, মডারেট দল, তাদের হার্ডলাইন কর্মী নাই, জীবন দেওয়ার মতো কর্মী কম। তো দুটো জীবন দেওয়া দলের মধ্যেই দেখা যাবে সংঘাত হবে। সেই সংঘাতে যেই জিতবে বা যেই হারবে, মাঝখানে বিএনপি কাস্টমাইজড হয়ে যাবে। বিএনপির জন্য এখন সর্বদলীয় রাজনীতি উত্তোলন করার সময়, সুযোগ। আমি কিছু কথা বলে দিই। আমি বইপত্রে যেটা পড়েছি, ৭৫ সালে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বলেছিলেন তুমি রিজাইন করো আর্মি ডেপুটি চিফ থেকে। এটা একটা বই আমি পড়েছি। জিয়াউর রহমান এসে কিন্তু সেই আওয়ামী লীগকে রিভাইভ করছে। আওয়ামী লীগকে কিন্তু নিজের স্বেচ্ছা মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের, নিজেই বাকশাল করে নিজের দলের মৃত্যু করে দিয়েছে। সেটা রিভাইভ করলো কে? জিয়াউর রহমান। কেন করলো? কারণ সর্বদলীয় রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতির কোনো বিকল্প আছে বলে উনি মনে করতেন না। এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রিভাইভ করতেন যে কোনো আইনি প্রক্রিয়ায়, তিনি বাংলাদেশের নতুন রাজনীতির ধারক বাহক জনক হতেন। সবাই তো নতুন রাজনীতির টার্নিং পয়েন্টে আসতে পারে না। ঘটনাচক্রে তারেক জিয়া সাহেব রাজনীতির টার্নিং পয়েন্টে ছিলেন। উনি টার্নটা নিবেন নাকি জামাত এনসিপির সাথে তাল মিলিয়ে দেশটার যুদ্ধের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে, এটা ওনার হাতে। আমরা মনে করি একটা আশা ভরসার প্রতীক হিসাবে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা প্রফেশনালি নিতে হবে, আবেগে না। জনাব শামীম হায়দার পাটোয়ারি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির আসিফ মাহমুদ এবং জামায়াতের সাদিক কায়েমকে প্রার্থী করার তোড়জোড় চলছে। স্থানীয় নির্বাচনে নিজ নিজ শক্তি যাচাইয়ের এটা প্রক্রিয়ার স্বাভাবিক প্রতিযোগিতা, নাকি জাতীয় নির্বাচনের পর জামাত আর এনসিপির মধ্যে কোনো রাজনৈতিক দূরত্বের ইঙ্গিত দেখছেন আপনি? না, জামাত এবং এনসিপির মধ্যে কোনো রাজনৈতিক দূরত্ব হবে না। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা ভাগাভাগিভাবেই দেশ চালাবে। এর অনেক নিদর্শনও আছে, যেটা আমাদের স্যার বললেন যে আসলে এখন পাত্রপাত্রী ছাড়া বিয়ে করবে আওয়ামী লীগ, এটাও শেখ হাসিনা বাদ রাখছিল। বর্তমানে কিছুটা ওই ধরনের ট্রেন্ড চলছে। সুপ্রিম কোর্টে কোনো ভোট হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা বারে ভোট হলো, সেখানে আওয়ামী লীগ অংশ করতে পারবে না। আওয়ামী লীগ কিন্তু ওখানে মার্কা নিয়ে ভোট করে না, আওয়ামী লীগের সমর্থকরা হয়তো বা করতো। সেখানে আপনাকে এফিডেভিট দিতে হবে আপনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন না। নিষিদ্ধ দলের সমর্থক হয় কিভাবে? দলটা তো এই মুহূর্তে নিষিদ্ধ, সমস্ত পদ সাসপেন্ডেড, সব নিষিদ্ধ। তাহলে আপনি এখন একজন নাগরিক, তাকে আপনি ভোট করতে দিলেন না। বার কাউন্সিলে ভোট হবে না। বার কাউন্সিলে একটা গেজেট করে, বার কাউন্সিলের মতো একটা ন্যাশনাল সিম্বলিক ভ্যালু বেসড ইনস্টিটিউশন, যেটা অনেক রাইটার বলেছে বাংলাদেশের ল এটা হিস্ট্রি তৈরি করেছে, আসলেই তাই। পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, এরশাদ স্যারের আমলে, জিয়ার আমলে। তো সেখানে কিন্তু ভাগাভাগি করে অ্যাডহক কমিটি করা হয়েছে। বিএনপি নিয়েছে মেজরিটি পদ, এনসিপি একটা পদ, জামাত দুটো পদ, এইভাবে ভাগাভাগি হয়েছে। সেখান থেকে মাঠে স্থানীয় সরকারেও ভাগাভাগি হবে, আবার কোনো কোনো জায়গায় কন্টেস্ট হবে। এটাই হবে পার্থক্য। এনসিপির আমি মনে করি এনসিপির কিন্তু নিজস্ব ঝুলিতে যে কোনো ফর্মেটি হোক, জুলাই ছিল, জুলাই নিয়ে এনসিপি আর অনেকদিন রাজনীতি করতে পারত। কিন্তু যখনই তারা জামাতের সাথে জোট করলো,
এনসিপিকে নিয়ে আমাদের যে প্রেডিকশন ছিল, এটা জামাতেরই অঙ্গ সংগঠন, সময় এলে দেখবেন এরা জামাতেই চলে যাবে, প্রেডিকশনটা খাপে খাপে ভোটের আগে মিলে গেল। অনলি অ্যাট দ্য কস্ট অফ 6 সিট, এত বড় আন্দোলনের পরে, এত বড় ট্রানজিশনের পরে 6 সিটের বিনিময়ে এনসিপির টোটালটাই জামাতে ঢুকে গেল। এখান থেকে আর বেরোতে পারবে না, কারণ এখন নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তারা নিজেরাই বলছে আওয়ামী লীগ আসলে এটা হবে, আরও বেশি আষ্টে পৃষ্ঠে তারা জামাতের সাথে যাবে। একটাই ভোট ব্যাংক তারা ক্যারি করবে। এর বিপরীত ভোট ব্যাংকটা এখন তৈরি হচ্ছে। এর বিপরীত ভোট ব্যাংকটা কে লিড করবে, কিভাবে লিড হবে, এটাই সামনের দিনের রাজনীতি। ধন্যবাদ। জনাব শামীম হায়দার পাটোয়ারী, প্রধানমন্ত্রী 18 মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন এবং বেজা 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়ার কথা বলছে। আমলাতান্ত্রিক যে জটিলতা বা গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, পরিবেশগত অনুমোদনের বাধা কাটিয়ে এই সময়সীমা কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? না, সরকারি এই উদ্যোগগুলো ভালো। 14 দিনের মধ্যে ডুইং ইজ বিজনেস সূচকে যে জিনিসগুলো দরকার সেগুলো সরকার উদ্যোগ নিয়েছে। এগুলো যদি কাজে লাগানো যেতে পারে অবশ্যই ভালো হবে, কিন্তু মুশকিল হলো একটা পলিটিক্যাল রেজলিউশন, রিকনসিলিয়েশন ছাড়া যারা পুঁজিবাদী, যার পুঁজি আছে, সে পুঁজিটাকে রিস্কি দেশে কেন ইনভেস্ট করবে? তার পুঁজি ইনভেস্টের আগে সে স্ট্যাবিলিটি দেখবে যে 10 বছর এই দেশটা শান্ত থাকবে কিনা, এই দেশে আমি ইনভেস্ট করব, হরতাল হবে কিনা, রাস্তাঘাট বন্ধ হবে কিনা, আমি এক্সপোর্টের এলসি পাবো, আমি এলসিটা টাইমলি করতে পারবো কিনা, আমি জ্বালানি পাবো কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো সামনে জ্বালানির দাম আরও বাড়াতে হবে, কারণ আন্তর্জাতিক বাজারে বাড়বে। IMF কোনো টাকা দিচ্ছে না বাংলাদেশকে এখনো। সরকার এর মধ্যে প্রায় 50,000 কোটি টাকার বেতন বাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। সরকার লোন বাড়াচ্ছে সামনে, তো আস্তে আস্তে তো এগুলো আরও বাড়বে। এই ধাক্কাগুলো নিয়ে অর্থনীতি আগানো টাফ হবে। এবং ডুইং ইজ বিজনেস আপনি যতই ভালো করেন, যদি দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে না। পাশাপাশি আমি দেখছি এখানে 5-7 বছর আগের, 4 বছর আগের ভ্যাটের বা অন্যান্য ট্যাক্সের ফাইলগুলো টান দিয়ে ব্যবসায়ীদেরকে পুরনো কর দিতে বাধ্য করা হচ্ছে। তাহলে বর্তমানে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছে না, ইলেকট্রিক বিল দিতে পারছে না, তাদের উপরে আবার পুরনো করের বোঝা দেওয়া হচ্ছে। এবং বেছে বেছে হেলদি যারা টিকে গেছে, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, লিডারশিপ আছে, তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে। তারা আরও সংকুচিত হবে এই নির্যাতনের ভয়ে। তো আমি অর্থনীতিতে খুব বড় সুবাতাস দেখি না। তবে এখন আমি মনে করি যে সরকার উদ্যোগগুলো নিয়েছে এগুলো অনেকগুলোই ভালো। পাশাপাশি সরকারকে পলিটিক্যাল সলিউশনের দিকে হাঁটতে হবে। একটা রিকনসিলিয়েশন দরকার এদেশে, তাহলে অর্থনীতি ভালো হবে। এখানে আমি একটা জিনিস খুবই আমাকে আপসেট করলো। গতকালকে একটি কমপ্লেইন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে, যে অনেক শিল্পী, গায়িকা, নায়ক, নায়িকা বলা হচ্ছে তারা সেই সময় জুলাই আপরাইজিংয়ে কন্ট্রিবিউট করেছিল। 2-1 বিরুদ্ধে ওই সময় অভিযোগ ছিল, তারা ঘোরাঘুরি করেছিল। বাকিরা অনেকে কিন্তু জুলাইয়ের সময় দৃশ্যমান ছিল না কোনো দিকেই। তাদের অভিযোগ হচ্ছে তারা বর্তমানের ক্রিটিসিজম করছে, এই জুলাইকে যারা ধারক বাহক করছে তাদের বিরুদ্ধে। তার মানে আপনি মত প্রকাশনের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালকে ব্যবহার করা শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ব্যাড। এবং এটা করা হলে মানুষ আরও সংকুচিত হবে এবং যারা উদারপন্থী রাজনীতি, তারা কথা বলার আগে চিন্তা করবে যে আমি কথা বললেই তো আমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে। তো আমি মনে করি এই ধরনের কেসে যেটা দৃশ্যমান, যে বর্তমানে কথা বলার কারণে অতীত ঘটনা দিয়ে তাকে জড়ানো হচ্ছে, এগুলো আইসিটি চিফ প্রসিকিউটর একটা ক্ষমতা আছে আইনে। তিনি চাইলে যে কোনো সময় তদন্তের যে কোনো পর্যায়ে এটা রিজেক্ট করতে পারেন। ট্রাইব্যুনাল নিজেই পারেন, প্রসিকিউটর, কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না। তো সেখানে আমরা দেখলাম যে না, প্রসিকিউটর কালকে এটাকে আমলে নিয়েছেন। তো আমি মনে করি এর মাধ্যমে কিন্তু শহীদের আত্মাকে অসম্মান করা হবে। আপনি নিয়ে আসছেন কনস্টেবলের অপরাধ, শিল্পীর অপরাধ, কথা বলার অপরাধ, ভিজিট করার অপরাধ। তো আপনি তো বেসিক্যালি ইটস এ উইপেনাইজেশন হয়ে যাবে এক পর্যায়ে। তো প্রসিকিউশনকে এগুলো মাথায় রেখেই এই অভিযোগগুলো আমলে নিতে হবে অথবা বাতিল করতে হবে। এবং অলসো যত বেশি অভিযোগ হবে তত ডিলে হবে প্রসিকিউশন এবং তত বিচার বিলম্বিত হবে। শুধু তাই না, তখন প্রসিকিউশনের মানও খারাপ হয়ে যাবে এবং ট্রায়ালের মানও খারাপ হয়ে যাবে।